আমাদেরকে বলা হয় যে লেটস সে √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে বলা হয় আমাদেরকে। এটা কি বলা হয়? প্রমাণ করতে বলা হয়। এখানে √2 না দিয়ে √3 দিতে পারতো, বা 5 দিতে পারতো, বা 6 দিতে পারতো। এগুলো সবই পূর্ণবর্গ না। তো পূর্ণবর্গ না হলে কিন্তু সবগুলো হচ্ছে কি যে অমূলদ সংখ্যা হবে। এগুলো আমরা দেখে বুঝি। তবে এখন কথা হচ্ছে এগুলো প্রুফটা কেমনে করবো সেটা একটু কোথার কি। এখানে 3, 5, 6, 8, 10, 11, 13 এই যে কোনো কিছু হতে পারতো, ঠিক আছে? আচ্ছা, এখন সবগুলোর জন্য সেম প্রসেস, একটা প্রসেসই সবগুলোর জন্য, ঠিক আছে? তা আমরা সেটা বোঝার আগে একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে কি যে কোপ্রাইম বা সহমৌলিক বলা হয়। আচ্ছা, প্রাইম শব্দের অর্থ হচ্ছে মৌলিক, আর কোপ্রাইম মানে হচ্ছে সহমৌলিক। মৌলিক কি আমরা তো জানি আশা করি, তাই না? একটু আগে আমরা দেখছি সেই সংখ্যা এবং হচ্ছে এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয় না, সেটা হচ্ছে প্রাইম। আর কোপ্রাইম হচ্ছে আচ্ছা ভাইয়া একটা এক্সাম্পল নিই, লেটস সে 6। আচ্ছা, 6টাকে ভাইয়া কি লিখতে পারি? 6টাকে ভাইয়া লিখতে পারি যে 3 × 2, তাই না? কারণ 3 × 2 হচ্ছে 6। আবার আমি কি চাইলে লিখতে পারি যে 6 × 1, হ্যাঁ তাও 6, 6 কে 6। আচ্ছা, এরপরে খেয়াল করো তো, এখন লেটস সে 4টাকে ভাইয়া কি লিখতে পারি 2 × 2, আর আবার কি লেখা যায় 4 × 1, ঠিক আছে? এই যে 6 আছে না, এই যে 6 কে খেয়াল করো, আমি 1, 2, এই যে 3, 1, 2, 3, এই যে এগুলোর গুণফল আকারে প্রকাশ করতে পারি। 2 × 3 6, 3 × 3 × 6, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে 6 × 1 6। আচ্ছা, এখন এগুলার গুণফল আকারে আমি এটাকে প্রকাশ করতে পারি। সেই জন্য এই যে এগুলাকে বলা হয় 6 এর গুণনীয়ক। কি বলা হয়? গুণনীয়ক। অন্যদিকে এই যে 4 এর গুণনীয়ক তাহলে কি হবে? সেটা হচ্ছে 1, 2, 4, কারণ 1, 4, 1, 4, 2, 2 × 4, আর হচ্ছে 4 × 4, এগুলো হচ্ছে কি 4 এর গুণনীয়ক। এগুলো হচ্ছে 4 এর গুণনীয়ক। তো কোপ্রাইম বা সহমৌলিক সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে দুটি সংখ্যা তখনই কোপ্রাইম বা সহমৌলিক হবে যখন তাদের এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। ভাইয়া কি বলতেছি এটা দ্বারা, সেটা ঠিক আছে খেয়াল করো। এখানে 6 এর গুণনীয়ক কারা কারা? 1, 2, 3, 6। অন্যদিকে 4 এর গুণনীয়ক 1, 2, 4। 1, 2 এর কথা চিন্তা করো, এই যে 1, 2, এই যে 1, 2, দুজনের সাধারণ গুণনীয়ক না এগুলা? এরও 1, 2 সব গুণনীয়ক, এরও 1, 2 গুণনীয়ক, এই জন্য এগুলাকে বলা হচ্ছে সাধারণ গুণনীয়ক। কি তা এই 6 আর 4 কি কোপ্রাইম হবে না? কারণ কি তাদের এক ব্যতীত আরেকটা সংখ্যক কোপ্রাইম সাধারণ আছে, সেটা হচ্ছে 2। অন্যদিকে আরেকটা চিন্তা করি, হচ্ছে 6 এর সাথে আমি একটা কাজ করি যে লেটস সে 6 এর সাথে 3 একটা চিন্তা করি। 3 কে ভাই কি প্রকাশ করতে পারি? 3 কে 3, আর কোনোভাবে লেখা যায় না আসলে, তাই না? 3 কে আর অন্য দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে? আচ্ছা, মানে পূর্ণ সংখ্যার 1.5 × 2 = 3, কিন্তু সেটা দশমিকে চলে আসে। পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, 3 এর গুণনীয়ক তাহলে কারা কারা হবে? 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3, ঠিক আছে? এখন খেয়াল করি, এই যে 3 এর গুণনীয়ক 1 আর 3, আর 6 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 1, 2, 3, 6। 1 ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাই 6 আর 3 হচ্ছে সহমৌলিক। কি বলছি বুঝছি? 6 আর 3 হচ্ছে সহমৌলিক। সাধারণত দেখবে যে একটা বিজোড় আর একটা জোড় এগুলা মিলে সহমৌলিক হয়। কি বলছি বুঝছি? আরেকটা জিনিস ভাই দেখি, সেটা হচ্ছে যে লেটস সে সহমৌলিকের কয়েকটা বৈশিষ্ট্য আছে। লেটস সে আমরা যখন লিখি যে লেটস সে 60 আর উপর হচ্ছে 40, আমরা এটাকে ভাগ করতে পারি না, ভাগ করতে পারি, তাই না? কারণ হচ্ছে 40কে আমরা 20 দিয়ে ভাগ করলে হচ্ছে কত হয়? মানে লব আর হরকে 20 দিয়ে ভাগ করে দিই আমরা, সেটা হচ্ছে 40 ডিভাইড হচ্ছে 20, আর হচ্ছে 60 ডিভাইড বাই 20। ওই 20 কাটা চলে যায়, এটা ভাগ করে দেওয়া যায়, আশা করি আমরা জানি। না জানলে আমাদের প্রি এসএসসি ভিডিওগুলো দেখতে হবে আসলে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি যে এটা হচ্ছে কত হবে? এটা হচ্ছে কি যে তোমার 2 ডিভাইড বাই 1 হবে, আর নিচেরটা হচ্ছে কি যে 3 ডিভাইডেড বাই 1 হবে, তাই না? তো এটা আলটিমেটলি হবে কি যে এই যে 2 ডিভাইড বাই 3 হবে এটা, ঠিক আছে? এই যে খেয়াল করো, একটা ভগ্নাংশ ছিল, তাই না? সেটাকে আমি কাটাকাটি করছি। কাটাকাটি করার পরে দেখবা যে যেই দুইটা সংখ্যা পাই একদম কাটাকাটি করার পরে, মানে যতক্ষণ পর্যন্ত আমি কাটাকাটি করতে পারি ততক্ষণ কাটাকাটি করার পরে শেষে আলটিমেটলি যে সংখ্যাটা পাবো দেখবা যে এই দুটো দেখবা যে একটা সহমৌলিক। কারণ কি জানো? কারণ হচ্ছে খেয়াল করো, তুমি যখন কাটাকাটি করছো তখন তুমি তাদের একটা কমন গুণনীয়ক নিয়ে চিন্তা করছো। এখানে 40 এর একটা গুণনীয়ক হচ্ছে কত জানো? একটা হচ্ছে 20, আর 60 এর একটা গুণনীয়ক হচ্ছে 20। কারণ কি আমি 60 কে লিখতে পারি 3 × 20, 3 × 20 = 60, আর 40 কে লিখতে পারি 2 × 20, 20 × 40।
তার মানে কি 20 হচ্ছে তাদের সাধারণ গুণনীয়ক, এই সাধারণ গুণনীয়ক দিয়ে আমি ভাগ করে তাদেরকে এরকম ছোট করছি, মানে কাটাকাটি করছি। তো একটা সময় আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, বিদায় আমি তাদেরকে আর কাটাকাটি করতে পারি না, মানে একদম আলটিমেট কেসটা। এখানে খেয়াল করো 2 এর গুণনীয়ক হচ্ছে কি 2 × 1, আর কোনো গুণনীয়ক নাই। 3 এর গুণনীয়ক হচ্ছে 3 × 1, তাদের 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। তো 1 দিয়ে ভাগ করলেও আবার সেটা 2/3 পাবো আমরা। তাহলে বুঝছি সাধারণ গুণনীয়ক মানে আমরা কাটাকাটি যখন ছোট করি তখন হচ্ছে যে সাধারণ গুণনীয়ক না, সাধারণ গুণনীয়ক দিয়ে কাটাকাটি করি এবং হচ্ছে আলটিমেটলি আমরা হচ্ছে সহমৌলিক ফর্মে নিয়ে যাই, মানে যে phi/q লিখলে এটাকে এই দুটো হচ্ছে একে অপরের সহমৌলিক, কাটাকাটি করার পর একদম আলটিমেটলি যখন সেটা হচ্ছে একে অপরের সহমৌলিক। বা এটাই বলতে চাচ্ছিলাম, আশা করি অত কঠিন লেখা নাই, সহমৌলিক বিষয়টা আমাদের বুঝে গেছে। এক কথা হচ্ছে কি যে যখন দুইটা সংখ্যার এক বা দ্বিতীয় অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না সেটাকে, সেই দুইটা সংখ্যাকে তখন বলা হবে কি সহমৌলিক। এখন হচ্ছে কি ভাই যে আমরা এই প্রশ্নটাতে আসি, ঠিক আছে, এগুলো একটু মুছে ফেলি। আচ্ছা, এই প্রমাণটা একটুখানি অদ্ভুত বলা যায়, কারণ হচ্ছে কি যে এটাকে আমরা একটু কন্ট্রাডিকশন মানে উল্টো দিক থেকে চিন্তা করি আর কি, ঠিক আছে। উল্টো দিক থেকে কেমন সেটা খেয়াল করি। আমাদেরকে প্রমাণ করতে বলছে √2 একটি অমূলদ সংখ্যা, তাই না? তা আমরা করবো কি জানো, সেটা হচ্ছে কি যে আমরা প্রথমে ধরে নিব যে √2 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। এখন মূলদ সংখ্যা ধরে নিয়ে মূলদ সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করব, এবং ক্যালকুলেশন করার পরে যদি আমরা দেখি যে এটা বলতেছে যে মানে ক্যালকুলেশনটা বলতেছে ক্যালকুলেশনটি নিজেই বলতেছে যে রেজাল্টটা পাবো ক্যালকুলেশন করার পরে সেটাই বলতেছে যে এটা মূলদ হতে পারে না। কি বলছি বুঝছি? তারপরে মূলদ হতে পারে না মানে কি, সেটা হচ্ছে অমূলদ হবে। একটু দেখলে বুঝে যাবে। ধরবো এটা প্রমাণটা এরকম যে আমরা ধরবো √2 একটি মূলদ। এখন যদি একটা মূলদ সংখ্যা হয় √2, তাহলে আমরা কি জানি, আমরা মূলদ সংখ্যার একটা মেইন বৈশিষ্ট্য আমরা কি জানি, সেটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p হচ্ছে কি তোমার একটা পূর্ণ সংখ্যা, কি হচ্ছে আর একটা পূর্ণ সংখ্যা কি সেটা আমরা জানি। 0 সহ সকল পজিটিভ ও ঋণাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যাকে অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাই এখন দুইটা পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে, তার মানে আমরা লিখতে পারি, যেহেতু মূলত ধরে দিচ্ছি √2 কে লিখতে পারি p/q, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খেয়াল করো, দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখছি মানে কি, তাদেরকে হচ্ছে কি যে তুমি লেখছে সেটা হতে পারে 60/30। তো এটাকে আমরা করতেছি কি, সেটা হচ্ছে এদের সহমৌলিক ভার্সনটা নিতেছি, মানে হচ্ছে এটাকে যদি আমি এদের কমন ফ্যাক্টর দিয়ে যদি ভাগ করার পরে যেটা একদম আলটিমেট পাবো, এখানে যেরকম আলটিমেট হচ্ছে ভাইয়া 2/3 পাইছিলাম, এরকম আমি হচ্ছে এখানে লেখছে এদেরকে 10 দিয়ে ভাগ করতে পারি 6/3, তাই না। এরপরে আবার কি করতে পারি, আবার হচ্ছে 3 দিয়ে ভাগ করতে পারি, কমন ফ্যাক্টর 3 আছে। তারপরে উপরে হচ্ছে কি যে আমি 2 পাবো, নিচে হচ্ছে 1 পাবো। কি বলছি বুঝছি? এদের একদম মানে এদেরকে আর ভাগ করা যাবে না, এটার কোপ্রাইম, এরা এক অপরের কোপ্রাইম। তো ভাই এখানে এরকম কোপ্রাইম ভার্সনগুলো নিতেছি, কি বলছি বুঝছি, কোপ্রাইম ভার্সনগুলো নিতেছি, এটা মাথায় রাখতে হবে। মানে কাটাকাটি করার পর আলটিমেট যেটা থাকবে সেটা নিতেছি, এটা মাথায় রাখি, ঠিক আছে। এরপরে ভাইয়া করতেছি কি, সেটা হচ্ছে দুই পক্ষে হচ্ছে বর্গ করে দিচ্ছি। এবং কোপ্রাইমের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা যে একটা জোড় আসতেছে আর একটা বিজোড় আসতেছে। এখানে খেয়াল করো, একটা জোড় আর একটা বিজোড় আসতেছে, একটা জোড় আসতেছে আর একটা বিজোড় আসবে। এখন তুমি এটাকে বর্গ করো, উভয় পক্ষে বর্গ করলে কি পাবা, 2 পাবা হচ্ছে p²/q², ঠিক আছে। এরপরে তুমি কি পাবা, আচ্ছা এখানে আমরা উভয় পক্ষে এখন q দিয়ে গুণ করে দিব, তো তুমি লিখতে পারো যে 2q হচ্ছে p²/q। আচ্ছা ঠিক আছে। এখন ভাই এর আগে বলছি কি যে আমরা যখন p/q ধরছি, p একটা কি ছিল পূর্ণ সংখ্যা, কি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, লেটস সে ধরো p হচ্ছে 3 বা কি হচ্ছে লেটস সে 4, 2 এর সাথে কি একটা পূর্ণ সংখ্যা গুণ করলে কিন্তু অলওয়েজ আমরা আরেকটা পূর্ণ সংখ্যা পাবো, মানে পুরোটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পুরোটা একটা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। অন্যদিকে এটার কথা চিন্তা করো, এটা একটা সব সময় একটা দশমিক সংখ্যা পাবে তুমি, কারণ খেয়াল করো, যদি 3 পদ ধরো, খেয়াল করো 3k² করতেছে না 9k² করলে 3k² করলে না আর 4, এটা একটা দশমিক সংখ্যা। বা তুমি এরকম কোপ্রাইম নিলে দেখবে যে এটা সব সময় হচ্ছে কিন্তু দশমিক সংখ্যা আছে। তুমি 3/4 দিয়ে দেখালাম না, তুমি লেটস একটা কাজ করো না, 28/29 নিয়ে চেক করো না, তো 28² 32 বাইর করো, দেখবে যে এটা একটা দশমিক ভ্যালু আসবে। তো দশমিক ভ্যালু আসলে খেয়াল করো, এটা একটা দশমিক ভ্যালু আসতেছে, তাই না। আর অন্যদিকে এটা কিন্তু সবসময় একটা পূর্ণ সংখ্যা আসবে, মানে হচ্ছে এটা একটা সংখ্যা আসবে যে হচ্ছে এরকম 8 লেটসে, আর এটা আসবে একটা দশমিক, লেটসে সামথিং পয়েন্ট একটা দশমিক আছে। অন্যদিকে এটা x আছে, এটা x দশমিক এটা আছে, বুঝছি। কারণ তুমি এই যে এক্সাম্পলটা দেখো না, এটা 28/29 দিলে এটা একটা দশমিক আসবে, কিন্তু অন্যদিকে এই যে 29কে 2 দিয়ে গুণ করলে কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা আসবে, 29কে 2 দিয়ে গুণ করলে এটা কত আসবে, সেটা হচ্ছে যে তোমার 58 আসবে। কারণ আমি সমান লিখতেছি, কাকে লিখতেছি, একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা দশমিক সংখ্যার সাথে। একটা পূর্ণ সংখ্যা আর একটা দশমিক সংখ্যা কি কখনো সমান হতে পারে?
কখনোই সমান হতে পারে না। x ইকুয়ালস টু কি x পয়েন্ট সামথিং হতে পারে, 8 ইকুয়ালস টু কি 8 পয়েন্ট সামথিং হতে পারে, 2 এটা কি কখনো সমান? 8 ইকুয়ালস টু তো 8 ইকুয়ালস টু 8 হতে পারে, মানে একটা পূর্ণ সংখ্যা সমান হতে পারে, একটা দশমিক সংখ্যা সমান হতে পারে, কিন্তু একটা দশমিক সংখ্যা কখনো একটা পূর্ণ সংখ্যা সমান তো হতে পারে না, তাই না? তার মানে কি বলতে চাচ্ছি এখানে, যে এটা একটা কন্ট্রাডিকশন হয়ে গেছে। এটা মানে এটা সমর্থন করতেছে না, আমাদেরকে ম্যাথকে মানে এলোমেলো করে দিচ্ছে, যে একটা জিনিসকে একটা দশমিক সংখ্যা একটা পূর্ণ সংখ্যা সমান করে দিচ্ছে। তো এটা ভুল হচ্ছে মানে কি, আমরা এটা আনছি কোথা থেকে? এটা আনছি তো এখান থেকে না, এটা তার মানে এইটা যে ধরছি, এটা ধরাটা আমাদের ভুল ছিল। এটা ধরা বলছিল মানে কি, আমরা কখনো √2 কে আসলে p/q অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার এই যে এরকম p/q ফর্মে লিখতে পারি না। আর লিখতে পারি না মানে কি, এটা একটা মূলদ সংখ্যা না, আর একটা মূলদ সংখ্যা না মানে কি, সেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কি বলছি বুঝছি? আশা করি এত কঠিন লাগে না, ঠিক আছে? আচ্ছা, তোমরা হয়তো কেউ আছো যারা একটু নিজেরা হচ্ছে কি যে p/q এর জন্য এই যে p এবং q এর জন্য দুইটা সহমৌলিক সংখ্যা বসায় চেক করবা যে আদৌ সবগুলো হচ্ছে কি যে এই মানটা হচ্ছে একটা দশমিক মান আসে কিনা, আর এটা হচ্ছে কি যে একটা পূর্ণ সংখ্যা আসে কিনা। এটা যদিও পূর্ণ সংখ্যা আসবে ধরাই যাচ্ছে, কারণ কি একটা পূর্ণ সংখ্যা তার সাথে 2 গুণ দিলে পূর্ণ সংখ্যা, আর এখানে দশমিক সংখ্যা আসে কিনা, এটা দশমিক সংখ্যা আসবে। তবে মাঝে মাঝে হচ্ছে কি যে এমন যে তুমি যদি দুইটা সহমৌলিক সংখ্যার ভিতরে একটাকে 1 নিয়ে চিন্তা করো, লেটস সে তুমি এই ফেয়ারটা নিয়ে চিন্তা করো না, যে উপর p এর মান 2 চিন্তা করলা আর নিচে 1 চিন্তা করলা, তখন দেখা যাবে যে এটার মান আসে কি, খেয়াল করো, q এর মান তো 1, তো 2 ইকুয়ালস টু আসছে হচ্ছে p স্কয়ার। তখন হচ্ছে যে তুমি এটার মান দশমিকে পাবা না, তো তখন তুমি একটু কনফিউজড হয়ে যেতে পারো আর কি, যখন যে এটার মান আর দশমিক আসতেছে না, এটা পূর্ণ সংখ্যা আসছে, এটা পূর্ণ সংখ্যা আসতেছে। কিন্তু খেয়াল করো, তোমার মেন যখন তুমি ধরতেছিলা তখন এটা p হতে হবে কি, মূলত হওয়ার জন্য p কে একটা পূর্ণ সংখ্যা হতে হবে। আচ্ছা, তার মানে p একটা পূর্ণ সংখ্যা। এখন খেয়াল করো, এমন কোন পূর্ণ সংখ্যা আছে যেটাকে স্কোয়ার করলে তুমি 2 পাবা না, কারণ কি, খেয়াল করো, 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে 4, 3 কে স্কোয়ার করলে 9, এই 1 পয়েন্ট সামথিং কে স্কোয়ার করলে মেবি 2 আসবে, কিন্তু এটা তো একটা পূর্ণ সংখ্যা না। মানে কি, পিটাকে পূর্ণ সংখ্যা হতে পারতেছে না, পি কি পূর্ণ সংখ্যা হতে পারবে না যদি সেটাকে স্কোয়ার করলে 2 হতে হয়। মানে এমন কোন পূর্ণ সংখ্যা নাই যাকে স্কোয়ার করলে তুমি 2 পাবা, সুতরাং পি পূর্ণ সংখ্যা না। তো পি পূর্ণ সংখ্যা না মানে কি, খেয়াল করো, মানে এই যে এই পি পূর্ণ সংখ্যা না, আর এই পি পূর্ণ সংখ্যা না মানে কি, এটা মূলত সংখ্যা না, কারণ এটা মূলত হতে হলে দুইটা পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করা যেতে পারে। তো এটা ভাই জাস্ট একটু বলে দিলাম, যাতে তোমরা যারা নিজেরা একটু প্র্যাকটিস করবা, নিজেরা মানে একটু বিভিন্ন এক্সপেরিমেন্ট করবা আর কি, যে বিভিন্ন মান টান বসাই, তখন যাতে একটা বসাইলে যাতে তুমি একটু কনফিউজ না হও, ওই জন্য দেখাই দিলাম আর কি, ঠিক আছে? তো ভাইয়া চাই তুমি হচ্ছে এগুলো নিয়ে একটু বিভিন্ন মান বসে দেখো, নিজে একটু চিন্তা করো, ঠিক আছে? কারণ তুমি যদি চিন্তাটা না করো আলটিমেটলি, তাহলে আসলে তোমার যেই বুঝার গভীরতাটা ওইটা আসলে গাঢ় হবে না আর কি, ঠিক আছে? ওইটা একটু গভীর হবে না। তো ভাইয়া চাই তুমি একটু প্র্যাকটিস করো নিজে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে।